ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ইউএস বাংলা টিভি একটি প্ল্যাটফর্ম যেটি ইউটিউব এবং ফেসবুকে সেম নামে আমরা আমাদের বাংলাদেশি আমেরিকান কনটেক্সটে সোশিও ইকোনমিক্যাল আমি একটা কথা অবৈধ বলতে চাই, পলিটিক্সের বাইরে যা আমরা থাকার চেষ্টা করবো, কারণ দিন শেষে বেঙ্গালি ইংলিশ স্পিকিং যে ভিউয়ার্সগুলো আমাদের এখানে আসছেন বা আসবেন আমরা আশা করি তাদের সামাজিক বিভিন্ন যে প্রেক্ষাপট সেগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করবো বলে আমি কথা দিয়েছিলাম এবং সে অনুযায়ী আজকে আপনাদের সামনে এসেছি। তো টু মেক এ লং স্টোরি শর্ট, আমি রিসেন্টলি বাংলাদেশে প্রায় 45 ডেজের মতো ট্যুর করে এসেছি। আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আমি প্রায় দীর্ঘ 10 বছর পরে, অলমোস্ট 11 বছর পরে বলা যায়, বাংলাদেশে গেলাম এবং সেখানে আমি কয়েকটি ভালো দিক এবং কয়েকটি নেগেটিভ দিক যেটা আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করি। অ্যাটলিস্ট 2 লক্ষ বা অ্যাটলিস্ট 2 কোটি বাংলাদেশের বাইরে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আপনারা অবস্থান করেন, আপনারা হয়তো আমার সঙ্গে আবার দ্বিমত হতে পারে। যদি একমত হন সেটিও জানাবেন, যদি দ্বিমত পোষণ করেন সেটিও জানাবেন। তো সবচেয়ে প্রথম যে উল্লেখযোগ্য বিষয় যেটা আমি উল্লেখ করেছি, যেটা আমি খেয়াল করেছি বাংলাদেশের ক্ষেত্রে, সেটি হচ্ছে বাংলাদেশের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল অনেক উন্নয়ন হয়েছে। আমি আমার নিজের হোম টাউন রাজশাহী শহরে গিয়ে নিজে চিনতে পারিনি। সেটি হচ্ছে একসময় যে রাস্তাগুলোতে সন্ধ্যাবেলায় বলতে পারেন শিয়াল ডাকত, প্রতি 5 মাইল 10 মাইল পরে হয়তো চায়ের দোকানে কিছু মানুষজন চা খেয়ে আড্ডা দিত, সেখানে রাজশাহী শহরকে যে ক্লিন সিটি বলা হচ্ছে, রেলমিন্দি বলা হচ্ছে না। ডেফিনেটলি এখানে অনেক নগর উন্নয়ন হয়েছে, ঝাড়বাতি থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং সবচেয়ে বড় কথা রাজশাহী শহরের যে সিভিক সিটিজেন যারা রয়েছেন, জনসাধারণ যে নাগরিক যারা রয়েছেন, তেনারাও দেখলাম অত্যন্ত কর্তব্য সহকারে শহর থেকে পরিষ্কারভাবে মেনটেন করছেন। এছাড়াও বাংলাদেশে যেখানে যেখানে গেলাম সব জায়গায় আমি, এমনকি ডিপ গ্রাম বলতে, যে গ্রামে গেলে আপনি হয়তো ঝিঝি পোকার ডাক, হারকিন জ্বালানো, তারপরে বাঁশঝাড়ে বাঁশের আওয়াজ, সেই ভৌতিক একটা এনভায়রনমেন্ট যেগুলো আমরা 20-30 বছর থেকে দেখে এসেছি, এই দিন আর বাংলাদেশে নেই। এখন একদম প্রত্যন্ত অঞ্চলেও যেটা দেখলাম, পাকা রাস্তা হয়ে গিয়েছে, পায়ে ছেলে রিক্সার কেউ চালায় না, সকলে মিনিমাম ওই যে মেশিন চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চালাচ্ছেন, এবং এগুলোর ভালো মন্দ দুটো দিকই রয়েছে, কারণ সেফটি ইস্যু রয়েছে অ্যাবসলিউটলি, এবং অনেকে দেখলাম ট্রেন না অ্যাক্সিডেন্ট বেশি হয়, এই দিকটি নয়। আবার আরেকটি বিষয় দেখলাম যে আপনার জনগণের হায়াতের ব্যয়ভার বেড়েছে এবং মানুষের আয়ও বেড়েছে। অর্থাৎ 50 টাকা 100 টাকা যে জিনিসটা এখন কিনতে হয়, 20 বছর আগে সেটা হয়তো 15 টাকা 20 টাকা পাওয়া যেত, এবং মিনিমাম একজন অটো চালক যিনি কিনা প্রতিদিন হয়তো অটো চালান, সপ্তাহে 6 দিন করেও যদি মাসে সেই 24 দিন চালায়, দেখা গিয়েছে সে 24,000 টাকা 30,000 টাকা চোখ করে আর্ন করে। দেয়ারফোর তার ইনকাম যেমন বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম ব্যয়ভার বা ব্যয় করার ক্ষমতাও বেড়েছে, মানে কনজামশন পাওয়ারটা দেখলাম জনগণের বেড়েছে, যেহেতু আয় বেড়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম ওইটা আমি পরে আসি জিনিসপত্রের দাম প্রসঙ্গে, আরেকটি উন্নয়ন দেখলাম, মানুষের উন্নয়ন হয়েছে বেঙ্গানগত দিক থেকে। থ্যাংক ইউ বলা যায় একটা টেন্ডেন্সি, কাউকে একটু হেল্প করতে পারলে হেল্প করা, না পারলে অন্তত ক্ষতি না করা, সর্বক্ষেত্রে জন্য এই বিষয়গুলো খেয়াল করেছি। আর যদি আপনার নেগেটিভ সাইডগুলো বলেন, তার মধ্যে 1 নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বিদেশে থাকা নর্মাসলি বাংলাদেশের ক্ষেত্রে হয়, আমাদের ঘরেই আমাদের শত্রু, আমাদের সমাজের মানুষকে দোষ দেওয়ার দরকার নেই, আমাদের বাবা মা ভাই বোন। আপনি যদি 10 বছর পরে গিয়ে থাকেন, 20 বছর পরে গিয়ে থাকেন, আপনি দেখবেন খেয়াল করে তারাই আপনার সবচেয়ে বড় শত্রু। এটা আমি আমার পরিবারের ক্ষেত্রে বলছি বলে বলতেন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের মধ্যে জনের ভিতরে আছেন, অর্থাৎ আপনার জমি আপনার সম্পত্তি বাইরে কেউ ভোগ করতে আসছে না, তারাই ভোগ করছে। আরেকটি ফ্যাক্টর সেটি হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তা। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বলে কিছু নেই। আমি যে পানিটা খেয়েছি ফ্রেশ বা মামের পানি একদমই স্বাদ লাগে না, ফ্রেশের পানিটা একটু মিষ্টি মিষ্টি লেগেছে, তারপর জানি না কতটুকু পিওর ছিল পানিটি। মানে আমি পে করছি, কিন্তু সে অনুযায়ী ভ্যালুটা দেওয়ার কথা, বিনিময় সে ভ্যালুটা আমি পেয়েছি কিনা আমি জানি না। মিষ্টি থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত যা কিছু খেয়েছি, অল্প হোক বেশি হোক, প্রত্যেকটি খাওয়ার আগে আমার মনে হয়েছে না জানি এর মধ্যে কতগুলো কেমিক্যাল এবং হাইড্রস বা বিভিন্ন ধরনের রাসায়নিক যে কেমিক্যালগুলো ইউজ করা হয়েছে। আর দোকানদাররা প্রত্যেকেই দেখলাম দাড়ি টুপি পাঞ্জাবি, প্রত্যেকের এখানে ঘটা মারা, বাস্তবে হোক বা তাওয়া দিয়ে আগুনে ছাকা দিয়ে হোক, একটা বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা এখনও রয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই তারা তাদের যে পেমেন্টটা আমাদের কাছ থেকে নেয় কাস্টমার হিসেবে, সে অনুযায়ী ডেলিভারি তারা দেন বলে আমি বিশ্বাস করি না, আমি অন্তত পাই নাই।
তারা প্রতিটা পদে পদে দেখেছি আমি, আমাকে পর্যন্ত ঠকানোর চেষ্টা করেছে। তবে একটি কথা না বললেই না, ভোক্তা অধিকার নামে যে ডিপার্টমেন্ট হয়েছে, তাদের যেহেতু অনেক অভিযান এখন চলছে, তার জন্য আমি দেখলাম দোকানদারদের ভিতরে একটু পরিবর্তন এসছে। সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে। আরেকটি খাবারের এই খাদ্য নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখুন দিনবেলা তো আপনাকে খেতেই হবে। আর যদি আপনার এই খাবারের প্রতিটি পদে আপনি ভেজাল খান, এমনকি একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে শুনে আসলাম ৩২০০ টাকার ইঞ্জেকশন দিয়ে পুকুরে ৭০০ গ্রামের মাছকে, রুই মাছকে সেটাকে বড় করা হচ্ছে প্রায় ৪ থেকে ৫ কেজি করে। সেই লোক যে পুকুরে চাষ করে সে নিজে নাকি মাছ ছাড়া খায় না। তারপরে মুরগিকে যে পরিমাণ গ্রোথ হরমোন দেওয়া হচ্ছে ব্রয়লার মুরগি, যেটা এখন সারা বিশ্বে বাংলাদেশও থেকে আসলাম বিভিন্ন পদের কাবাব থেকে শুরু করে রাস্তাধারে দোকানগুলোতে আপনারা খাচ্ছেন, কিন্তু এগুলোতে হাই গ্রোথ হরমোন দেওয়া হয়েছে। এবং সেই মুরগির ফার্মাররা নিজে বলছেন যে যে পরিমাণ হরমোন দেওয়া দরকার তার থেকে আমি ৩ গুণ বেশি দিচ্ছি এবং অনেক বড় বড় হচ্ছে, প্রায় ১০ কেজি ওজন হচ্ছে, আপনারা খাচ্ছেন। আবার প্রত্যেকটি শাক সবজিতে যে পরিমাণ পেস্টিসাইড কীটনাশক স্প্রে করা হচ্ছে, উন্নত বিশ্বে একটা মিনিমাম মাত্রা রয়েছে, বিশ্ব স্ট্যান্ডার্ড মেকিং করে করা হয়। তারপরেও আমরা এখন শাকসবজি বাইরে থেকে বিদেশে বের করার চেষ্টা করি। বাংলাদেশে কোনো কন্ট্রোল নেই। এটা যার জমি সে মনে করতেছে আমার এই পটল বিক্রি করে আমাকে লাখ লাখ টাকা আয় করতে হবে, তাহলে প্রয়োজন হয়তো 7 দিন পরে হয়তো প্রয়োজন তার স্প্রে করার, সেটা 3 দিন পরে পরে করছে। প্রয়োজন হয়তো 100 মিলি স্প্রে করার এতগুলো পানিতে, সেখানে সে হয়তো বা 500 মিলি দিয়ে দিচ্ছে এতগুলো পানিতে। তো এই যে বিষয়গুলো, এগুলো সব দিন শেষে আপনারা কনজিউম করছেন, আপনাদের পেটের ভিতরে যাচ্ছে, আপনাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোকে ফেল করছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমি কোনো ডাক্তার না, বাংলাদেশে দেখে আসলাম প্রচুর কিডনি পেশেন্ট আছে, কারণ কিডনি নিতে পারছে না। আরেকটি খারাপ দিকে আমি খেয়াল করে আসলাম, সেটি হচ্ছে একটা জেলাসি কাজ করে আমার যারা বাইরে থেকে যায় তাদের প্রতি। আমাদেরকে সবসময় যেন 5 টাকার মাল 10 টাকায় বেচা, এবং উপকারের নামে দেখা গেলো 50 টাকার জায়গায় 100 টাকা নেন, সেটা সমস্যা নেই। কিন্তু অনেকের নাকের ফোঁটা বড় হওয়া থেকে শুরু করে চোখে মুখেও একটা জেলাসি ভাব দেখা যায়, এবং সেটা নিজেদের মানুষের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায়। তো এই আজকে আমার আলোচনার বিষয় ছিল। আপনারা যদি আমার সঙ্গে একমত হন, দয়া করে কমেন্ট করুন, দ্বিমত পোষণ করলে সেটি জানান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।